হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব নাগরিকত্ব আইন নিয়ে সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর রায়। 1971 সালের পরে আসা শরণার্থীদের ফেরত পাঠানো হবে কিনা, বা এই সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর রায় কি। নাগরিকত্ব আইন শুরু হয়ে গেছে, এবার কিন্তু আপনাদের ফেরত পাঠানো হবে। কাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে কাদেরকে কিন্তু ফেরত পাঠানো হবে, এবং এনআরসিতে কোন সাল অবধি যারা ভারতে এসেছে তারা তাদের নাম তুলতে পারবে, আর কোন সালের পরের ব্যক্তিরা কোনো মতেই কিন্তু এই এনআরসিতে নাম তুলতে পারবে না। এই যে যাবতীয় তথ্য এবং সুপ্রিম কোর্টের কি রায়, সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই নাগরিকত্ব আইন নিয়ে সুপ্রিম কোর্টের কি রায় রয়েছে এবং 1971 সালের পরে আসা শরণার্থীদের কি ফেরত পাঠানো হবে কিনা। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন সবার প্রথমেই আমরা দেখে নিই নাগরিকদের ক্ষেত্রে যে নিয়ম ছিল সে নিয়মই কিন্তু বাহাল রাখলো ভারতের সুপ্রিম কোর্ট। আইনে আসাম কেন্দ্রিক যে অনুচ্ছেদটি বাতিলের দাবি করা হয়েছিল সুপ্রিম কোর্টে, আদালত তা কিন্তু খারিজ করে দিয়েছে। ভারতীয় নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী দেশভাগের পর যারা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে 1948 সালের 19 জুলাইয়ের মধ্যে ভারতে প্রবেশ করেছেন উদ্বাস্তু বা শরণার্থী হিসাবে, তারা ভারতীয় নাগরিক। আলাদা করে তাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। ভারতীয় নাগরিকত্ব আইনের 6 নম্বর ধারায় এই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে। 1985 সালে এই আইনের সংশোধন ঘটিয়ে আসামের জন্য একটি আলাদা অনুচ্ছেদ তৈরি করা হয়, 6A ধারা নামে যা পরিচিত। এই নিয়ে কিন্তু গতকাল আমি ভিডিও বানিয়েছি, যারা দেখেননি 6A ধারা কি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। এই সংশোধনে বলা হয়, পূর্ব পাকিস্তান থেকে যে উদ্বাস্তু বা শরণার্থী ভারতের আসাম রাজ্যে 1971 সালের 24 মার্চের মধ্যে প্রবেশ করেছেন তারা ভারতীয় হিসাবে গণ্য হবেন। আসাম রাজ্যে দীর্ঘদিন ধরে কিন্তু রাজনৈতিক বিতর্কের পর কেন্দ্র এবং আসাম সরকারের মধ্যে আসাম চুক্তি হয়েছিল, যেখানে সারা আসাম ছাত্র সংগঠন বা আসু অন্যতম পার্টি ছিল। সেই চুক্তির ভিত্তিতে কিন্তু নাগরিকত্ব আইনে আসাম কেন্দ্রিক এই সংশোধন করা হয়েছিল। তারপরে যদি আমরা দেখি 2012 সালে আসাম সম্মিলিত মহাসংঘ নামে একটি প্রতিষ্ঠান নাগরিকত্ব আইনের 6A ধারাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে। সেই সংগঠনের পাশাপাশি আরও বেশ কিছু গোষ্ঠী এ বিষয়ে কিন্তু মামলা করেছিল আদালতে। সুপ্রিম কোর্ট 5 বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ সবকটি কিন্তু মামলা একত্রিত করে শুনানির নির্দেশ দেয়। 5 বিচারপতির এই বেঞ্চের কিন্তু নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আমরা যদি দেখি মামলাকারীদের বক্তব্য কি ছিল, দেখুন মামলাকারীদের বক্তব্য ছিল, আসাম সম্মিলিত মহাসংঘের দাবি ছিল 1985 সালের সংশোধনে যে 6A অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছে শুধুমাত্র আসাম রাজ্যের জন্য, তা অসাংবিধানিক। তাদের অভিযোগ অনুচ্ছেদটি বৈষম্যমূলক এবং বেআইনি। তাদের দাবি ছিল পূর্ব পাকিস্তান থেকে আসামে আসা উদ্বাস্তু এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কাট অফ ডেট 1971 সালের পরিবর্তে 1951 করতে হবে, কারণ ওই বছরই আসামে নাগরিকত্বপঞ্জি বা এনআরসি হয়েছিল, যার সম্পূর্ণ তথ্য পাওয়া যায়। তাদের দাবি, যেহেতু বাকি দেশে পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সময়সীমা 1948, ফলে আসামের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয়। এনআরসি হওয়ার কারণে তারা 1951 সালের কাট অফ ডেটের দাবি তুলেছিল, এবং দাবি তোলার পরে সুপ্রিম কোর্টের রায় কি হয় দেখুন। সুপ্রিম কোর্টের রায় 2014 সালে এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে প্রথম শুনানি হয়। প্রায় 10 বছর ধরে এই শুনানি চলছে। এই সময়ের মধ্যেই 2014, 15, 2016 এবং 2018 সালে এই একই বিষয়ে আরও 7টি মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়। সেই মামলাগুলিকেও এই মামলার সঙ্গে যুক্ত করা হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে 2014 সালে সাংবিধানিক বেঞ্চ তৈরি করে
মামলাটির বিচার কিন্তু শুরু করে দেয়। উল্লেখ্য, এই মামলা চলাকালীন আসামে কিন্তু আবার নাগরিকত্ব পঞ্জির যে নবীকরণ বা এই যে এনআরসি সেটা কিন্তু হয়। 2015 থেকে 2019 সালের মধ্যে এই কাজ চলে। 2019 সালের কিন্তু এই যে নাগরিকত্ব আইন, সেখানে কিন্তু 19 লাখ মানুষের নাম নাগরিক পঞ্জি থেকে কিন্তু বাদ পড়ে যায়। 10 বছর ধরে শুনানি চলার পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের 5 বিচারপতি তাদের রায় ঘোষণা করে। 5 জনের মধ্যে এক বিচারপতি মামলাকারীদের বক্তব্যকে সমর্থন জানালেও বাকি 4 বিচারপতি পুরনো আইন বৈধ বলে ঘোষণা করেন। ফলে মামলাকারীদের দাবি খারিজ হয়ে যায়। প্রধান বিচারপতি বলেছেন, আসাম চুক্তি বা আসাম অ্যাক্টের মাধ্যমে অবৈধ অভিবাসন সমস্যার একটি অরাজনৈতিক সমাধান তৈরির চেষ্টা হয়েছিল। ওই একই সমস্যার আইন সমাধান হলো 6 ধারাটি। জনগণের সুরক্ষা এবং মানবিক উদ্বেগের মধ্যে ভারসাম্য তৈরি করা হয়েছিল ওই ধারাটি তৈরি করে। তারপরে যদি আমরা দেখি মামলাকারীদের প্রশ্ন কী ছিল, দেখুন মামলাকারীদের প্রশ্ন ছিল ভারত বাংলাদেশের মোট সীমান্ত 4000 কিলোমিটারেরও বেশি, তার মধ্যে সবচেয়ে বড় সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে। সেখানেও পূর্ব পাকিস্তান এবং পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে উদ্বাস্তু এবং শরণার্থীরা ঢুকেছেন। তাহলে আসামের ক্ষেত্রে আলাদা করে এই ধারা তৈরি হবে কেন? সুপ্রিম কোর্ট বলেছে, নথি অনুযায়ী আসাম রাজ্যের আয়তনের অনুপাতের শরণার্থী অনুপ্রবেশের সংখ্যা সবচেয়ে বেশি, সংখ্যাটি 40 লাখেরও বেশি। পশ্চিমবঙ্গের নথিভুক্ত শরণার্থীর সংখ্যা 57 লাখ, কিন্তু পশ্চিমবঙ্গের আয়তনও অনেক বড়। তারপরে যদি আমরা দেখি, এরই মধ্যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। এই সময় পাকিস্তান সেনা অপারেশন সার্চ লাইট শুরু করে এবং সে সময় বড় অংশের মানুষ পূর্ব পাকিস্তান থেকে আসামে শরণার্থী হিসাবে কিন্তু প্রবেশ করেন। সে কারণেই 1955 সালের নাগরিকত্ব আইনের সংশোধন হয়েছিল 1985-তে। আসামে দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষের পর এই চুক্তি আইন সংশোধন হয়। ঠিক হয় আসামের ক্ষেত্রে নাগরিকত্বের কাট অফ ডেটটি কিন্তু 1971 সালের 25 মার্চ করা হবে। আইনের 6 ধারাতে এই সংশোধন হয়। সুপ্রিম কোর্টের চোখে তাই এই ধারাটি বৈধ এবং যৌক্তিক বা যুক্তিযুক্ত। এই ধারা ভাষাগত এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার মৌলিক অধিকার লঙ্ঘন করে না। বিচারপতি ক্রান্তার বক্তব্য যদি আমরা দেখি, এরপর বিচারপতি ক্রান্ত 6 ধারা নিয়ে কিন্তু সংখ্যাগোষ্ঠীর রায় পড়ে শোনান। তাতে বলা হয়, 1965 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা আসামে শরণার্থী হিসেবে এসেছেন তাদের নাগরিকত্ব বৈধ। 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24 মার্চ পর্যন্ত যারা শরণার্থী হিসাবে আসামে এসেছেন তাদের কিন্তু নাগরিকত্বের বৈধতা প্রমাণে প্রয়োজনীয় নথি দেখাতে হবে এবং 1971 সালের 25 মার্চের পর যারা এসেছেন তাদের নাগরিকত্ব বৈধ নয়, প্রয়োজনে তাদের কিন্তু আটক করা যেতে পারে। এবার যদি আমরা দেখি 1971 সালের পরের শরণার্থীদের কি হবে, দেখুন আসামে ফরেন্স ট্রাইব্যুনালের সাবেক বিচারক ধর্মানন্দ দেব ডিডব্লিউকে কিন্তু জানিয়েছিলেন যে 1971 সালে 25 মার্চের পর শরণার্থীরা আসামে ঢুকেছেন তারা 6 ধারায় সুযোগ পাবেন না, কিন্তু বাকি দেশের নিয়ম অনুযায়ী তারা নাগরিকত্বের জন্য আবেদন জানাতেই পারেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ে একথা বলা হয়নি যে যারা 71-এর পরে এসেছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। যারা ইতিমধ্যে বৈধভাবে সেই আবেদন জানিয়ে নাগরিকত্ব পেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব আইনের আবার সংশোধন হয়েছে। সিএএ নামে যে বিলটি পরিচিত ছিল, নাগরিকত্ব আইনের 6B ধারায় নতুন সংশোধন আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান এবং পার্সি শরণার্থীরা যদি ভারতে আসেন এবং নাগরিকত্বের আবেদন করেন তাহলে তাদের তা কিন্তু দেওয়া হবে। এক্ষেত্রে নাগরিকত্ব চাওয়ার কাট অফ তারিখ রাখা হয়েছে 2014 সাল অবধি। গোটা ভারতেই এই আইন প্রযোজ্য। ফরেনার্স ট্রাইব্যুনালের আরেক সাবেক বিচারক শিশির দে ডিডব্লিউকে কিন্তু জানিয়েছে যে 1971 সালের পরে যারা শরণার্থী হিসাবে আসামে প্রবেশ করেছেন তারা এই আইনের সাহায্য নতুন করে নাগরিকদের আবেদন জানাতেই পারেন। তারা ইতিমধ্যেই কিন্তু আবেদনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। তবে যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে বসবাস করছেন তাদের সমস্যায় পড়তে হবে। সুপ্রিম কোর্ট তাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কথা কিন্তু বলেছেন। এবং যদি আমরা আরও একবার দেখি 1971-এর পরে আসা শরণার্থীদের কি ফেরত পাঠানো হবে, দেখুন
আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ডিডব্লিউকে কিন্তু বলেছেন যে 1971 সালের পর আসাম শরণার্থী হিসাবে ঢোকা মানুষদের বিষয়টি আগেও যা ছিল এখনও তাই থাকলো। নাগরিকত্ব আইন মেনে তারা ভারতের নাগরিকত্বের আবেদন জানাতেই পারেন। নাগরিকত্ব আইনের আওতায়ভুক্ত হয়ে অনেকেই কিন্তু ইতিমধ্যে নাগরিকত্ব পেয়েছেন। তবে মুসলিম জনগোষ্ঠীর যে অংশ 1971 সালের পর ভারতে এসেছেন তাদের বৈধতার প্রশ্নটি কিন্তু থেকেই গেল, যা নিয়ে গত বেশ কিছু বছর ধরেই কিন্তু বিতর্ক চলছে। উল্লেখ্য 2019 সালে আসামে যে এনআরসি হয়েছে তাতে 19 লাখ মানুষের নাম পঞ্জির বাইরে, এর মধ্যে 13 লাখ হিন্দু এবং 6 লাখ মুসলিম। এই 13 লাখ হিন্দু চাইলে নাগরিকত্ব আইনের সুবিধা নিয়ে নতুন করে নাগরিকত্বের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। মুসলিমদের ক্ষেত্রে যে রাজনৈতিক বিতর্ক চলছে তার কোনো সমাধান এখনো হয়নি। এ বিষয়ে বিজেপির পরিচালিত বর্তমান আসাম সরকার আগেই কিন্তু তাদের বক্তব্য জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বয়ান ছিল বাংলাদেশ এই অনুপ্রবেশকারীদের ফেরত নেবে না, তা ধরেই কিন্তু নেওয়া যায়, কিন্তু ভারতের যেন তাদের কোনো রকম নাগরিক অধিকার দেওয়া না হয় সেটাও কিন্তু দেখতে বলা হয়েছে। সার্বিকভাবে বিশেষজ্ঞদের বক্তব্য আসাম এবং গোটা ভারতের নাগরিকত্ব এবং নাগরিকত্বপঞ্জি নিয়ে যে বিতর্ক চলছে, সুপ্রিম কোর্টের এই রায় সেই রাজনৈতিক বিতর্কতে কোনো প্রভাব ফেলবে না। সুপ্রিম কোর্ট যদি পুরনো সংশোধনীয় আইনটি বাতিলের বা খারিজের সিদ্ধান্ত নিত তাহলে এই বিতর্ক তার ব্যাপক প্রভাব পড়ত। আসাম জাতীয় পরিষদ নামের একটি রাজনৈতিক দলের সভাপতি এবং আসুর সাবেক সাধারণ সম্পাদক লুরিন জ্যোতি গগৈ কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি দাবি করেছেন আসামের ক্ষেত্রে নাগরিকত্ব আইনের নতুন যে সংশোধন হয়েছে অর্থাৎ সিএএ তা বাতিল করা হোক, কারণ 6 ধারা নতুন নাগরিকত্ব আইনের সঙ্গে সংঘর্ষিত। এখানে কিন্তু তবে রাজ্যের আর কোনো কিন্তু রাজনৈতিক দল এই দাবি তোলেননি। আসুর পক্ষ থেকেও কিন্তু এমন দাবি এখনো পর্যন্ত তোলা হয়নি। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য লুরিন গগৈয়ের এই দাবি যুক্তিহীন। সুপ্রিম কোর্টের রায়ে এমন কথা কোথাও কিন্তু বলা হয়নি। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন যে কি কিন্তু বলা হয়েছে, অর্থাৎ যারা 1971 সালের পরে কিন্তু এসেছেন তাদের ফেরত পাঠানো হবে কিনা, যারা আগে এসেছেন তারা কি করবেন, বা যারা 1948 সালের মধ্যে এসেছিলেন তারা সরাসরি নাগরিক, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আমরা দেখে নিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাছাড়া কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে আপনারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েও আমাদের কিন্তু এই কোশ্চেনগুলো করতে পারেন। আপনার কোশ্চেনের উত্তর কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।